রাজভোগ দেখে জিভে জল আসলে কিন্তু কর্তৃপক্ষ দায়ী নয়। আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালোই আছেন। আর নিয়ে এলাম খুব সুন্দর একটা রাজভোগের রেসিপি। ইফ ইউ লাইক মাই ভিডিও প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ গৃহ সুখন। খুব সহজে কি করে এত সুন্দর রাজভোগ বানানো যায় সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের খুবই পছন্দ হবে। ভিডিওটা না টেনে না স্কিপ করে পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনিও পারবেন এরকম সুন্দর সুন্দর রাজভোগ তৈরি করতে। আর বাসার সবাইকে তো এক চুটকিতে খুশি করে দিতে পারবেন। যেমন আমার বাসার সবাই খুব খুশি। আমি কিন্তু অনেক রাজভোগ বানিয়েছি। আমি আজকে যে পরিমাণ রাজভোগ বানিয়েছি পরিমাপ করলে 5 কেজির কাছাকাছি হবে। তো চলুন শুরু করি আমার আজকের রাজভোগের রেসিপিটা। এখানে যে ছানাটা দেখছেন মেজারমেন্ট কাপ অনুসারে মাপ দিলে এটা 4 কাপ হবে। আর যদি দুধ দিয়ে তৈরি করার পরিমাপটা বলি তাহলে বলবো খাঁটি গরুর দুধ লেগেছে আমার এখানে 5 কেজি। তো 5 কেজি খাঁটি গরুর দুধ থেকে আমি এই পরিমাণ ছানা পেয়েছি। তো এই পরিমাণ ছানা পেতে হলে অবশ্যই খাঁটি গরুর দুধটাই ইউজ করতে হবে। এটা প্যাকেটের দুধ দিয়ে করলে কিন্তু এরকম হবে না। খাঁটি গরুর দুধ দিয়ে করলে রাজভোগটা সবচেয়ে সুন্দর হবে। যেহেতু খাঁটি গরুর দুধে প্রচুর পরিমাণ ফ্যাট থাকে, তাই এই ছানাটা তৈরি করতে এরকমভাবেই খাঁটি গরুর দুধ দিয়েই করতে হবে। যদি আপনি এখানে প্যাকেটের দুধ দিয়ে করতেন তাহলে কিন্তু ছানাটা এত সফট হতো না বা এত সুন্দর হতো না, বা ছানার পরিমাণটাও কিন্তু এতটা হতো না। এর জন্য এটা খাঁটি গরুর দুধ দিয়েই করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু মিষ্টিটা খুব ভালো হবে। ছানা যদি ভালো না হয় মিষ্টিটা কখনোই ভালো হবে না। আর খাঁটি গরুর দুধ দিয়ে করার কারণে এতে যথেষ্ট পরিমাণ ফ্যাট থাকে, তার কারণে ছানাটা খুবই সফট হয়। আর ছানা কিভাবে তৈরি করতে হয় সেটার অনেক রেসিপি আমার এই চ্যানেলে দেওয়া আছে, কুকিং চ্যানেলে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। প্রত্যেকটা রসগোল্লা তৈরি করার সময় কিন্তু আমি ছানা তৈরির রেসিপিটা দেখিয়ে দিয়েছি, তাই এই ভিডিওটাতে আমি আলাদা করে ছানা তৈরির রেসিপিটা আপনাদেরকে দেখালাম না। আমি যেভাবে ছানাটাকে মথে নিচ্ছি এভাবে করেই ছানাটাকে মথে নিতে হবে। তবে খুব বেশি মথা যাবে না, এতে করে ছানায় যে ফ্যাট থাকে সেটা কিন্তু বের হয়ে আসবে। আর ছানার ফ্যাটটা যদি বের হয়ে যায় তাহলে কিন্তু মিষ্টি শক্ত হয়ে যাবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ছানার টেক্সচারটা আসলে কীরকম হবে। ঠিক এভাবে করে একটু মথে নেওয়ার পরে তারপরে দেখবেন হাতের তালুতে একটু ডলেই দেখবেন যে একেবারে মসৃণ হয়েছে কিনা। এই যে দেখেন, আমি একটু পরে আপনাদেরকে দেখাবো যে আমার ছানাটার টেক্সচারটা কেমন হয়েছে। এই যে দেখেন, ঠিক এরকম মসৃণ একটা টেক্সচার আসলে তখন আপনারা ছানাটাকে মথা বন্ধ করে এর মধ্যে বাদবাকি উপাদানগুলো দিয়ে দিবেন। প্রতি কেজি দুধের ছানাতে প্রয়োজন 2 চা চামচ করে ময়দা। আমি এখানে যেহেতু 5 কেজি দুধের ছানা নিয়েছি তাই আমি এখানে 10 চা চামচ ময়দা মেশাতে পারি, কিন্তু আমি এখানে দিয়েছি 8 চা চামচ ময়দা। ময়দার পরিমাণটা খুব বেশি না দেওয়াই ভালো, তাই আমি এখানে 2 চা চামচ কমই দিয়েছি। চাইলে আপনারা 10 চা চামচই দিতে পারেন, আমি এখানে 2 চা চামচ কম দিয়েছি। প্রতি 1 কেজি পরিমাণ দুধের ছানার জন্য বেকিং পাউডার লাগবে 2 চিমটি পরিমাণ, আর যদি বেকিং সোডা হয় তাহলে লাগবে 1 চিমটি পরিমাণ। আমি এখানে বেকিং পাউডারটাই দিচ্ছি। আর আমি এখানে 8 চিমটি পরিমাণ বেকিং পাউডার দিয়েছি। যদিও আমি এখানে 10 চিমটি পরিমাণ বেকিং পাউডার দিতে পারতাম, কিন্তু আমি 2 চিমটি কমই দিয়েছি। জাস্ট হাতের নখ দিয়ে একটা চিমটির মতো করে যতটুকু বেকিং পাউডার উঠবে ঠিক ততটুকুই আমি এই যে দেখাচ্ছি। দেখেন যে চিমটি বলতে আমি কতটুকু বুঝিয়েছি, জাস্ট 1 পিঞ্চ, একেবারে কম। দেখেন এই যে 2 আঙ্গুলের মাঝখানে যতটুকু ধরবে আর কি, 2 আঙ্গুল দিয়ে চিমটি দিয়ে আপনি যতটুকু বেকিং পাউডার নিতে পারেন, হালকা একটু বেকিং পাউডার। তো এভাবে প্রতি কেজি দুধের ছানার জন্য 2 চিমটি পরিমাণ বেকিং পাউডার লাগবে। আর যদি বেকিং সোডা হয় তাহলে অবশ্যই 1 চিমটি পরিমাণ। এটা মনে রাখবেন, বেকিং পাউডারের পরিমাণ যদি বেশি হয়ে যায় বা বেকিং সোডার পরিমাণ যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু মিষ্টিগুলো ভেঙে যাবে বা খুলে যাবে, তখন কিন্তু মিষ্টিগুলো ভালো হবে না। তাই এটার পরিমাণ কিন্তু একেবারে সঠিকভাবে ঠিকঠাক দিতে হবে। আর এখন আমি আবারও এই ডোটাকে ভালোভাবে মথে নিচ্ছি।
ছানা, আটা, বেকিং পাউডার খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। ছানাটা কিন্তু আমি আগেই একেবারে সুন্দর করে রেডি করে নিয়েছিলাম, তারপরও আরও একটু মথে নিতে হচ্ছে, কারণ এর মধ্যে আটা দিয়েছি, এর মধ্যে আটা বলতে আমি ময়দা দিয়েছি, তারপরে বেকিং পাউডার দিয়েছি, তো সেগুলো কিন্তু খুব ভালো মতো মিশিয়ে নিলাম। আর এখন এটা মেশানো কিন্তু আমার কমপ্লিট হয়ে গিয়েছে, আমি আর বেশিক্ষণ মথবো না, এইভাবেই আমি মথে রেখে দিব। ছানাটার টেক্সচার দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কতটা সফট, ঠিক এরকমটাই হতে হবে। রাজভোগ বানাতে চাইলে ছানাটার টেক্সচারটা এরকমই হতে হবে। আর এখন আমি 2 হাতের তালুতে কিছুটা ঘি মেখে নেব। তার আগে আমি হাতের সাথে যে ছানাগুলো লেগে আছে সেগুলোকে চামচ দিয়ে তুলে নিলাম, আর সবগুলো ছানাকে গুছিয়ে একটা জায়গায় রেখে দিলাম। মিষ্টিটা তৈরি করার আগে শিরাটা তৈরি করতে হবে। তো শিরাটা তৈরি করার জন্য আমি চুলায় বড় সাইজের একটা কড়াই নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম 3 লিটার পানি, আর দিয়ে দিচ্ছি 1 কেজি পরিমাণ লাল চিনি। আমি এখানে লাল চিনিটা ইউজ করেছি, আপনারা চাইলে সাদা চিনিটাও ইউজ করতে পারেন। আমি লাল চিনিটা ইউজ করেছি বলে মিষ্টিটার কালারটা একটু লালচে লালচে হয়েছে। আপনারা যদি সাদা চিনি ইউজ করেন তাহলে মিষ্টিটা একেবারে ফ্রেশ সাদা কালার হবে। তো আমি যেহেতু লাল চিনিটা খাই সেহেতু লাল চিনিই দিলাম। আর এখন এটা বলক ওঠা পর্যন্ত আমাকে ওয়েট করতে হবে। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। আপনারা যদি মিষ্টি খাবারে লবণ অপছন্দ করেন তাহলে দিবেন না, স্কিপ করে যাবেন। আমার মিষ্টি খাবারে একটু লবণ দিলে ভালো লাগে, তাই আমি একটু লবণ দিয়ে দিলাম। আপনারা চাইলে নাও দিতে পারেন। ও আরেকটা কথা, এই মুহূর্তে আপনারা শিরার মধ্যে কয়েকটা এলাচের ফল দিয়ে দিতে পারেন। আমি এলাচের কিছুটা গোড়া ছানার ডোয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম, আর এজন্যই আমার এখানে আর এলাচ দেওয়া লাগবে না। আমি আসলে বলতে ভুলে গিয়েছিলাম যে এই ডোটা তৈরির সময় কিন্তু আমি এর মধ্যে কিছুটা এলাচের গুঁড়াও দিয়েছিলাম। তো যাই হোক, আমি প্লেটেও কিছুটা ঘি মাখিয়ে নিলাম, যে প্লেটে মিষ্টি তৈরি করে রাখবো, আর সেই সাথে আমি 2 হাতের তালুতে একটু ঘি মাখিয়ে নিলাম। আর এখন আমি মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি। যেহেতু এটা রাজভোগ, তাই মিষ্টিগুলো একটু বড় বড় সাইজ করেই বানাচ্ছি, আর এগুলা ফুলে ডাবল হয়ে যাবে। এদিকে আমার মিষ্টিগুলো বানাতে বানাতে ওদিকে আমার চিনির শিরাটা কিন্তু রেডি হয়ে যাবে। আর মিষ্টিগুলো আমি বেশ বড় বড় সাইজ করে বানিয়ে নিচ্ছি। আপনারা যদি রসগোল্লা বানান তাহলে অবশ্যই ছোট ছোট করে বানাবেন, কারণ মিষ্টিগুলো ফুলে অনেক বেশি বড় হয়ে যায়। আর আমি অনেক বড় করেই বানাচ্ছি, কারণ আমি এটা যেহেতু রাজভোগ বানাবো, আর রাজভোগের সাইজটা তো একটু বড়ই হয়, সেটা তো আমরা সবাই জানি, তাই সেজন্যই আমি বড় বড় সাইজ করে বানাচ্ছি। আমি কিভাবে বানাচ্ছি সেটা তো দেখতে পাচ্ছেন, এভাবে করেই সব মিষ্টিগুলো বানিয়ে নিতে হবে। আজকের মিষ্টিটা স্পেশালি বানানো হচ্ছে আমার ছোট মেয়েটার জন্য, কারণ আমার ছোট মেয়েটা খুব মিষ্টি পছন্দ করে, বড় মেয়েটাও পছন্দ করে। আমার হাতের বানানো মিষ্টি আমার 2 মেয়েই পছন্দ করে, তবে সবথেকে বেশি যে মিষ্টি পাগল আমাদের বাসায় সে হচ্ছে আমার ছোট মেয়ে আমিরা। তো তার জন্য স্পেশালি এই রাজভোগটা তৈরি করা হচ্ছে। এখানে কিন্তু আমার অনেকগুলো রাজভোগ তৈরি করা হয়ে গেছে, মানে মিষ্টি তৈরি করা হয়ে গেছে। এখন এগুলাকে আমি শিরায় দিয়ে দিব। তো বেশ অনেকগুলো মিষ্টি হয়েছে, আর এই মিষ্টিগুলো ফুলে কিন্তু অনেক বড় বড় হয়ে যাবে, আর সেজন্যই আমার মিষ্টির পরিমাণ অনেক বেড়ে গিয়েছে, প্রায় 5 কেজির কাছাকাছি ওয়েট চলে এসেছে। তো আলহামদুলিল্লাহ মিষ্টিগুলো অনেক ভালো হয়েছিল। তো প্রত্যেকটা স্টেপ ফলো করবেন, কোনো স্টেপ বাদ দিবেন না, তাহলে কিন্তু মিষ্টি ভালো হবে না। এরপরে আমি আপনাদের সমস্ত টিপসগুলো বলে দিব যে কিভাবে দিলে মিষ্টিগুলো ফুলবে, ভাঙবে না, কতক্ষণ রাখতে হবে, সব কিছুই বলে দিব। আমার রেসিপিটা ফলো করে যদি আপনি মিষ্টি বানান তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি নো ফেল, আপনার মিষ্টি ভাঙবে না, আপনার মিষ্টি খুব সুন্দর হবে। আর দেখতেই পাচ্ছেন অনেক মিষ্টি হয়ে গেছে, আর এই মিষ্টিগুলা এক একটা ফুলে মানে 3 ডাবল হয়ে যায়। বানানোর সময় যে সাইজটা থাকে সারা রাত রসে ভেজার পরে আরও বেড়ে যায়। তো এই মিষ্টিগুলা খেতে কিন্তু অসম্ভব মজা, আর নিজের হাতের বানানো যে কোনো জিনিসই অত্যন্ত সুস্বাদু হয় বলে আমি মনে করি, কারণ হচ্ছে এগুলো একেবারে ফ্রেশ সব কিছু দিয়ে বানানো হয়, তার মানে এইগুলোর টেস্ট একটু অন্যরকম হবে, এটাই স্বাভাবিক। তো মিষ্টিগুলো আমার সব বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে, আর এখন আমি চলে যাচ্ছি শিরাতে দিতে। মিষ্টিগুলা এই তো দেখেন এতগুলা মিষ্টি হয়েছে, এই মিষ্টিগুলো এখন আমি শিরাতে দিয়ে দিব। তো শিরাটা কিন্তু ফুটে উঠেছে, এখন আমি এই শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। এখন যেটা বলবো সেটা হচ্ছে চুলার তাপটা একটু কমাই দিবেন। যখন মিষ্টিটা ছাড়া হবে সেই অবস্থায় চুলার তাপটা একটু কমাই দিলাম আমি। মিষ্টিগুলা সব দেয়া হয়ে গেলে তারপরে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব, আর ঢাকনাটার যে একটা ছিদ্র আছে সেটাও কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। আর ঢাকনা দিয়ে ঢেকে আমি মিডিয়াম টু হাই হিটে
10 মিনিট জাল করে নিব, ঠিক 10 মিনিট, ঘড়ি ধরে 10 মিনিট। 10 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে মিষ্টিটাকে জাল দিব আরও 1 ঘন্টা, কিন্তু 10 মিনিট আমি ঢাকনা দিয়েই জাল দিব। তো 10 মিনিট ঢাকনা দিয়ে হাই হিটে জাল দিয়ে নিচ্ছি। চুলার তাপমাত্রা যদি খুব বেশি থাকে তাহলে একটু কমাই দিবেন। আমি যেমন মিডিয়াম টু হাই রেখেছি চুলার তাপমাত্রাটা। আর এই যে দেখেন 10 মিনিট পরে মিষ্টিগুলা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে। আর এই 10 মিনিট পরে এখন আমি ঢাকনাটা খুলে মিষ্টিটাকে আরও 1 ঘন্টা জাল করে নিব। 1 ঘন্টা থেকে 45 মিনিট জাল করলে, মানে 45 মিনিট হয়ে গেলে মোটামুটি মিষ্টিটা হয়ে যায়। তারপরও চাইলে 1 ঘন্টা জাল করে নিতে পারেন। আমি 45 মিনিটের একটু বেশি জাল করেছি, তো চাইলে 1 ঘন্টা, মানে সব মিলাই 1 ঘন্টা জাল করলেই হবে। তো এরপরে আমি ঢাকনা খুলেই জাল দিব, এরপরে কিন্তু আমি আর ঢাকনা দিব না। তো দেখেন মিষ্টিগুলা কিন্তু একদম ফুলে ডাবল, আর মিষ্টিগুলা কিন্তু একটুও চুপসাচ্ছে না। তার মানে আমার মিষ্টিগুলা একেবারে পারফেক্টলি কুক হয়েছে। এখন আমি ঢাকনা খুলে আরও 1 ঘন্টা মিডিয়াম তাপে জাল করব। আর এই যে দেখতে পাচ্ছেন আমি চামচ দিয়ে একটু নাড়াই দিচ্ছি, কারণ এই অবস্থায় মিষ্টিগুলো খুবই সফট, তাই বেশি জোরে নাড়াচাড়া করতে গেলে মিষ্টিগুলা ভেঙে যেতে পারে। তাই খুব আস্তে আস্তে এই অবস্থায় নাড়াচাড়াটা করতে হবে, মিষ্টিগুলাকে একটু উল্টে দিতে হবে। আর এই তো আমি একটু কড়াইটাকে একটু দুলিয়ে দুলিয়ে দিচ্ছি যেন মিষ্টিগুলো সব দিকে ভালো মতো কুক হয়। মিষ্টিগুলো কিন্তু এই অবস্থায় ভীষণ সফট, তাই আগে থেকেই বলছি খুব সাবধানে এটাকে নাড়াতে হবে। আর এই তো মিষ্টিগুলো কিন্তু সম্পূর্ণভাবে হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো রসের মধ্যে নিচের দিকে চলে যাচ্ছে, মানে রসের নিচে চলে যাচ্ছে, তার মানে মিষ্টিগুলো সম্পূর্ণ কুক হয়ে গেছে। এখন আমি এই মিষ্টিটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব সারা রাত। মিষ্টিগুলো সারা রাত রসে ডোবানো ছিল। আর এই তো সকালবেলা দেখেন আমি এখন মিষ্টিগুলোকে দেখাচ্ছি, সব মিষ্টি কিন্তু রসের নিচে চলে গেছে, তার মানে মিষ্টিগুলো একেবারে রসের টইটুম্বুর। আর মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে সেটা তো দেখেই বুঝতে পারছেন, বলার দরকার নাই। অসম্ভব মজাদার আর টেস্টি একটা মিষ্টি তৈরি হয়েছে। এই মিষ্টিটা খেতে খুবই মজা। এই মিষ্টিটা কিন্তু আমার বাচ্চারা খুব পছন্দ করে, তাছাড়া আমার হাজব্যান্ডেরও খুবই পছন্দের একটা মিষ্টি এটা। তো দেখলেন তো কত সহজে রাজভোগ মিষ্টিটা বানিয়ে ফেললাম। আর এর মধ্যে কিছু সাদা সাদা দেখতে পাচ্ছেন, এর কারণ হচ্ছে আমার একটা মিষ্টি ভেঙে গিয়েছিল। তো সেই একটা মিষ্টি ভেঙে যাওয়ার কারণে কিছু সাদা সাদা ছোট ছোট কণা মিষ্টির শিরার মধ্যে আর কি ভেসে আছে। একটা মিষ্টির অর্ধেকটা ভেঙে গিয়েছিল। যার জন্য মিষ্টিটা বানিয়েছি সে কিন্তু অনেকগুলা খেয়েও ফেলেছে, আর এখানে বসে বসে সে হাসছে। সে একটু পরে খাবে, সেটাও দেখতে পারবেন। তো যাই হোক, আজকের রেসিপিটা আপনাদের কার কার কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি কারো কোনো সমস্যা থাকে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই রিপ্লাই দিব। যদি কেউ বানাতে ব্যর্থ হন তাহলেও আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সলিউশনটা দিয়ে দিব। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ গৃহসুখন। মিষ্টিগুলো প্রচণ্ড সফট হয়েছে, সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। আর একটু পরে আমি আপনাদেরকে কেটেও দেখাবো যে মিষ্টিগুলো কতটা সফট হয়েছে। আর মিষ্টিগুলো কিন্তু সাইজে অনেক বড় বড় হয়েছে, আর আমি অনেক মিষ্টি একসাথে বানিয়েছি, তাই একটু গোল শেপটা একটু মানে কম হয়েছে, মানে একটা আরেকটার সাথে লেগে যে একটু চাপাচাপি হয়েছে। যাই হোক, আরও একটা বড় পাতিল নিলে ভালো হতো, তবে আমি যথেষ্ট বড় পাতিলই নিয়েছি। তবে 5 কেজি মিষ্টির আন্দাজে এই পাতিলটা ছোটই হয়ে গিয়েছে, আরও একটু বড় পাতিল নিলে বেশি ভালো হতো। আপনারা যখন মিষ্টি বানাবেন তখন পাতিলটা বড় নেওয়ার চেষ্টা করবেন। এত বেশি মিষ্টি বানাতে গেলে আরেকটু বড় পাতিল নেবেন। আমার কাছে আসলে এটাই সর্বোচ্চ বড় পাতিল ছিল, তাই আমি এটাই নিয়েছি। তবে এই পাতিলটা অনেক বড়, তারপরও আমার মনে হচ্ছিল যে মিষ্টিগুলোর জন্য আরও বড় সাইজের পাতিল নিলে বেশি ভালো হতো। তো মিষ্টিগুলো তো আমি তুলে নিলাম বাটিতে। আর এখন খেয়ে দেখার পালা। দেখা যাক যাদের জন্য বানিয়েছি তারা খেয়ে কি বলে। রাজভোগ এবং রসগোল্লা এই মিষ্টিগুলো আসলে বানানোই খুবই সোজা যদি পারা যায়, আর যদি না পারা যায় তাহলে এটা হচ্ছে সবচেয়ে কঠিন মিষ্টি যেটা আমি বলবো। তবে আমি একেবারে প্রথমেই সাকসেস হয়েছি। আমি যখনই রসগোল্লা বানাতে গিয়েছি প্রথমবারই সাকসেস হয়েছি। আমার কখনোই মিষ্টি ভেঙে যায়নি বা কখনোই মিষ্টি নষ্ট হয়নি। রসগোল্লা বানাতে যেয়ে আমি কখনোই ব্যর্থ হইনি। আর আমার টিপস আর ট্রিক্সটা ফলো করলে অবশ্যই আপনারাও এরকম করে সুন্দর রাজভোগ তৈরি করতে পারবেন। রাজভোগের সাইজটা তো বড় হয় আর রসগোল্লার সাইজটা তো ছোট হয়, সেটা তো আমরা সবাই জানি। তো সেজন্য এটা যেহেতু বড় সাইজের মিষ্টি, তাই এটার নাম রাজভোগই দিয়েছি।
যার জন্য মিষ্টিটা বানানো হয়েছে সে কিন্তু মিষ্টি খেয়ে খুবই খুশি এবং খুবই হ্যাপি। যাই হোক, এটা নিয়ে আমি পরবর্তীতে কোনো একটা ভিডিও বানাবো। আর আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল।